আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম স্যার। আলহামদুলিল্লাহ। ক্লাস কোঅর্ডিনেটর কে আছেন? ক্লাস কি মানে কোঅর্ডিনেটর কি আছেন, মানে ক্লাস ক্যাপ্টেন কি আছেন? শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায় কথা। ক্লাস ক্যাপ্টেন কি আছেন এখানে? ইয়াররা নাই মনে হয় কেউ। আচ্ছা, আপনাদের সাথে আমার এই সেশন আজকেই বোধহয় ফার্স্ট ক্লাস, তাই না? জি স্যার। আচ্ছা, আপনাদের ইনফ্যাক্ট হচ্ছে বিজনেস করার একজন সাথে আমার সাথে যে নিচ্ছে, আনোয়ার নিচ্ছে। আনোয়ার কোন কোন পেপারটা নিচ্ছে বা টপিক নিচ্ছে আপনাদের? স্যার পার্টনারশিপ আর কন্ট্রাক্ট ল নিছি আর কি। আচ্ছা, কয়টা ক্লাস হয়েছে? স্যারের ক্লাস তো শেষ মেবি। ওই দুই ওই দুইটা চ্যাপ্টার শেষ। ওকে, ফাইন, ঠিক আছে। আপনাদের সাথে যেহেতু একেবারেই আজকে ফার্স্ট ক্লাস, আপনাদের সাথে একটু আমি ইন্ট্রোডাকশন হতে চাচ্ছিলাম। জি স্যার। আপনারা এখান থেকে মানে সবাই কি মানে প্রি আর্টিকেলশিপের আছেন, নাকি ফার্মে থাকাও কেউ আছেন? স্যার ম্যাক্সিমামই প্রি আর্টিকেলের, ফার্মের কয়েকজন আছে বোধহয়। আচ্ছা, ম্যাক্সিমামই প্রি আর্টিকেলশিপ, ওকে ফাইন। আর প্রি আর্টিকেলশিপে আবার ইনফ্যাক্ট হচ্ছে এরকম কেউ আছেন মানে গভর্নমেন্ট জব করছেন বা এরকম কিছু, এখন প্রি আর্টিকেলশিপে এরকম কেউ কি আছেন এখানে? ওয়ান অফার, জি স্যার, ওয়ান অফারেরও আছে এখানে। আছে? Okay. বেশিরভাগই প্রি আর্টিকেলশিপের, তাই তো? স্যার। জি ওকে স্যার। ফাইন। জি স্যার, প্রি আর্টিকেল শিপের বেশিরভাগ স্টুডেন্ট। ওকে, খুব কুইক একটু আপনাদের সাথে আমি ইন্ট্রোডাকশন যাচ্ছিলাম। জাস্ট হচ্ছে মানে লাইক আমি এখান থেকে সিরিয়ালি দেখতে পাচ্ছি ফারহান ইমতিয়াজ কোথায় লেখাপড়া করছেন বা কি করছেন? আইডি 1117। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমি ফারহান ইমতিয়াজ, বর্তমানে পড়াশোনা করছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, অ্যাকাউন্টিং বিভাগে, তৃতীয় অ্যাকাউন্টিং। বর্ষ। আচ্ছা আচ্ছা, অনার্স থার্ড ইয়ারে পড়ছেন, মানে ইয়েস স্যার। বিবিএ করছেন? ওকে জি ফাইন, স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ। এরপরে সিরিয়ালি যেতে থাকেন। মোহাম্মদ মিঠু হাসান। এরপর আছেন 1134। রোল নাম্বার 1134, মিস্টার ফাহিম। সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমি পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটিতে ফিনান্স ডিপার্টমেন্টে, বিবিএ করছি স্যার। কোন ইয়ারে আছেন? আমি থার্ড ইয়ারে পড়ছি স্যার। ওকে ফাইন, নাইস টু মিট ইউ। তারপর সিরিয়ালি যেতে থাকেন না, এরপরে কি আছেন? সবাই যার যার ইন্টারভিউশন দিতে থাকেন সিরিয়ালি। স্যার আমি হাসিব মল্লিক, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করছি, এখন মাস্টার্সে ভর্তি হয়নি এখনো, হবো আর কি। ওকে ফাইন। বিবিএ কমপ্লিট করেছেন কিসে হাসিব আপনি? অ্যাকাউন্টিং? জি জি, অ্যাকাউন্টিং এ। ওকে। আসসালামু আলাইকুম স্যার, আমি স্যার মোহাম্মদ তামিম স্যার। আমি আপনার চট্টগ্রামে হাজী মহসিন থেকে
অ্যাকাউন্টিং এ ফার্স্ট ইয়ার বিবিএ করছি, পাশাপাশি সি করতেছি। ওকে, আপনি তো প্রি আর্টিকেলশিপে, তাই তো? জি স্যার। ওকে, ফাইন। আসসালামু আলাইকুম স্যার, আমি শাকুরুল ওয়ালাইকুম ইসলাম। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এখন সেকেন্ড ইয়ারে আছি বর্তমানে। অ্যাকাউন্টিং নিয়ে পড়বো, এখনো মেজর সিলেক্ট করি নাই। নেক্সট সেমিস্টার থেকে আমার মেজর শুরু হবে। আর হচ্ছে কি আমি এখন প্রি আর্টিকেলশিপে এখানে করছি। বিজনেস ল হচ্ছে ওকে। আমার ফার্স্ট এক্সাম আর কি হবে। ওকে, থ্যাংক ইউ মিস্টার শাকরুন। এরপরে স্যার আমি সাকিব আহমেদ, পড়াশোনা করছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওকে, ফাইনাল ইয়ার। কোন সাবজেক্টে আছেন? স্যার আমি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং আছি। ফাইন্যান্স এন্ড ব্যাংকিং। ওকে, নাইস টু মিট ইউ। তারপরে আসসালামু আলাইকুম স্যার, আমি আবু সাইদ। আমি ওয়ালাইকুম যশোর আসসালাম। এম এম মাইকেল মধুসূদন কলেজ পড়ি, এটা জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে। হুম আমি হুম। বিবিএ মানে ফোর্থ ইয়ার রানিং ফাইন্যান্স এন্ড ব্যাংকিং থেকে। ও, দ্যাটস গ্রেট। এরপর স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি নাবিলা বিনতে হাসান, আমি চট্টগ্রামের ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ ফার্স্ট ইয়ারে পড়ছি, আর ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। ও, দ্যাটস গ্রেট। আসসালামু আলাইকুম এরপর স্যার, আমি জি। মোহাম্মদ আরমান হোসেন। আমি হুম। রাজশাহী ইউনিভার্সিটিতে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ার আছি। ও, দ্যাটস গ্রেট। তারপরে সালাম আলাইকুম স্যার, আমি আবরার রহি চৌধুরী। আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছি, অনার্স ফার্স্ট ইয়ারে। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন। ওকে, ফাইন, ঠিক আছে। আপনি কি প্রি আর্টিকেলশিপে আছেন, তাই তো? জি স্যার। ওকে, নাইস টু মিট ইউ মিস্টার আবরার। এরপর নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার নাম আরাফাত হোসেন। আমি চট্টগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। ও, দ্যাটস গ্রেট। এরপর সালাম আলাইকুম স্যার, আমি নিয়ামতুল্লাহ, রাজশাহী ইউনিভার্সিটি ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স থার্ড ইয়ারে আছি। থার্ড ইয়ারে আছেন। ওকে, নাইস টু মিট ইউ মিস্টার নিয়ামত। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ তৈবুর রহমান সুজন। আমি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে আছি স্যার বর্তমানে। সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। ফাইন, দ্যাটস গ্রেট। তারপর স্যার আসসালামু আলাইকুম, আমি কাজী তাহিয়া তাসনিম। আমি চট্টগ্রাম থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে পড়ছি। আচ্ছা আচ্ছা, ওকে, ফাইন, নাইস টু মিট ইউ। ওকে। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আই এম আলী ইহসান আহমেদ। আমি হচ্ছে স্যার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছি, এটা আমার 3 সেমিস্টার। ও, ওকে, মিস্টার এহসান, থ্যাংক ইউ। তারপরে এরপর আর কেউ নেই? বাকি আছেন তার অনেকে। আসসালামু আলাইকুম স্যার, আমি তানজিন আক্তার, জাতীয় ওয়ালাইকুম বিশ্ববিদ্যালয় থেকে আসসালাম। বিবিএ কমপ্লিট করেছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আমি পিআরটিসি স্টুডেন্ট। হ্যাঁ, কিসে আছেন? পিআরটিসি। ওকে, এরপর নেক্সট কে আছেন? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম তিতুমির আসসালাম। কলেজ থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ার। এই তৃণমূল কলেজ থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ার। আজকে জি। কি সকালে রাস্তা ব্যারিকেড দিয়েছিলেন আপনি, মেহরান, মেহরাব? না স্যার, আমি আমি নাই। নামেন নাই? না স্যার। নামেন নাই কেন, মানে বাই এনি চান্স ছাত্রলীগ করতেন? না স্যার, আমার আসলে আচ্ছা আমার আচ্ছা, আমার আসলে আই এম বাড়ি কিডিং। স্যার অনেক দূরে, তো আমি গাজীপুর থাকি। আচ্ছা যাওয়া আচ্ছা আসলে পসিবল না আমার কাছে। আর আচ্ছা, ঠিক তারপরেও আছে। স্যার আমি স্যার আসলে এসবের ভিতরে আমি আসলে নাই।
আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে। আজকে নামে না, কিন্তু 5ই আগস্টের সময় কি প্রোটেস্ট করছিলেন নাকি সেটাও করেন নাই? জি হ্যাঁ, আমি 5ই আগস্টের সময় সব অ্যাক্টিভ ছিলাম। অ্যাক্টিভ ছিলেন, ওকে, দ্যাটস গ্রেট। যারা যারা আছেন সবাই কি মোটামুটি অ্যাক্টিভ ছিলেন নাকি, মানে ইনফ্যাক্ট হচ্ছে কেউ থাকে না ফ্যামিলির প্রেশার বা ইনফ্যাক্ট হচ্ছে ভয় লাগতেছে, এরকম কেউ কি ছিলেন না স্যার, নাকি সবাই একটু অ্যাক্টিভ ছিলেন? ফার্স্টের দিক দিয়ে ভয় ছিল, কিন্তু লাস্টের দিকে আর রাখতে পারলাম না স্যার। একটু আবার বলেন, কি বাচ্চা, আবার বলেন, শুনতে পাইনি। ফার্স্টের দিকে একটু ভয় ছিল, ফার্স্টের হ্যাঁ, কয়েকদিন, কিন্তু দ্বিতীয় দফা যখন চালু হইলো তখন আর ভয়টা ছিল না, তখন সবাই বাসা থেকে ও, নিয়ে গেছিলাম। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ডেফিনেটলি এরকমটা প্রথম দিকে আমাদেরও ছিল। আহ, আমরা নিজেরাও মোটামুটি অনেকে ছিলাম, আমি নিজেও ইনফ্যাক্ট হচ্ছে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি। শেষের দিকে এসে 3 আগস্টে না কবে যেন ডয়চে ভেলেতে একটা নিউজের ভিতর যখন দেখা গেছে, তখন কি ধরা খেয়ে গেছে, এক্সপোজ হয়ে গেছি, ঠিক আছে। তার আগ পর্যন্ত মোটামুটি মানে ইনফ্যাক্ট হচ্ছে আপনার আর এক্সপোজ হয়নি। এনিওয়ে, যারা যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন বা যারা যেভাবেই পার্টিসিপেট করেন না কেন বা যেভাবেই অন্তত বা মোরাল সাপোর্টের পাশে ছিলেন, তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস অ্যান্ড জাস্ট স্যালিউট। এই জেনারেশন আপনাদের সবার সাহসকে অনেক বেশি স্যালিউট। ওকে, নেক্সট। স্যার, আমি মোহাম্মদ বাদশা, নারায়ণগঞ্জ থেকে সরকারি কোরআন কলেজ থেকে বিবিএ অ্যাকাউন্টিং নিয়ে করতেছি, বর্তমানে সেকেন্ড ইয়ারে। ওকে, ফাইন। তারপর, আচ্ছা, গভর্নমেন্ট জব হোল্ডার কেউ আছেন এখানে, বা সার্ভিস হোল্ডার কেউ আছেন কি? একজনও নেই এই সেকশনে? স্যার, আমাদের সেকশনে ছিল গভর্নমেন্ট জব হোল্ডার, কিন্তু আজকে মেবি অ্যাটেন্ড করিনি ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, বুঝতে পারছি। এরপর নেক্সট, আর কেউ? স্যার আমি মাহমুদুল আমিন, রাজশাহী ইউনিভার্সিটিতে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে আছি, এবার 4th ইয়ার। ওকে, স্যার আসসালামু তারপর? আলাইকুম। আমি মেহেরু ওয়ালাইকুম আসসালাম। আক্তার, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ার, ন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা ফাইন, ঠিক আছে। আপনারা আর কেউ বাকি আছেন? ওকে, সো ইনফ্যাক্ট হচ্ছে মোটামুটি আমার ব্যাপারে আপনাদের আইডিয়া বা ইনফ্যাক্ট হচ্ছে জানেন যে ডেফিনেটলি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, যেহেতু আপনাদের ক্লাস নিচ্ছি বা ফ্যাকাল্টি মেম্বার। আর বাই ডিফল্ট ইনফ্যাক্ট হচ্ছে আপনাদের সবার সাথে যেটা কথা বলে দেখলাম যে আপনারা মোটামুটি সবাই ইনফ্যাক্ট হচ্ছে আইদার বিবিএ করছেন বা মাস্টার্সে আছেন, এরকম একটা পর্যায়ে আছেন। এবার হাসবেন না কেউ, আপনাদের থেকে লেখাপড়ার দিক থেকে কিন্তু আমি ডেফিনেটলি অনেক বেশি পিছিয়ে আসছি। ঠিক আছে, কিভাবে সেটা একটু বলি। আমি সিম্পল বিকম পাস কোর্স করা, ঠিক আছে। আপনারা সবাই যারা যারা আছেন এখানে আইদার বিবিএ করছেন অথবা ইনফ্যাক্ট হচ্ছে আপনারা অনার্স করছেন, বেশিরভাগই আপনার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা এরকম কিছু, ঠিক আছে। আর আমারটা যেটা হচ্ছে যে আমি একেবারেই আপনার ডিফারেন্ট ট্র্যাকের থেকে আসা। এসএসসি তে একেবারে পিওর সায়েন্স ছিলাম, আর এইচএসসি তে সিটি কলেজে কমার্সে ছিলাম। তারপর আমি ইনফ্যাক্ট হচ্ছে আপনার সিটি কলেজে থেকে বিকম করলাম।
বিকম করে তারপর আবার আমি সে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে গেলাম। সি এর পাশাপাশি ঢাকা ভার্সিটিতে আমি চান্স পেয়েছিলাম ম্যানেজমেন্টে, বাট আমি ক্লাস করিনি। নর্থ সাউথে গিয়ে আমি ইনফ্যাক্ট হচ্ছে একটা সেমিস্টার করে তারপর আবার মনে হলো যে না, দিস ইজ নট মাই কাপ অফ টি। আমি যদি সিএ করবো তো আমার জন্য বেটার হচ্ছে বিকম করা। বিকম করে তারপর আবার আমি মানে সময়টা বাঁচাতে পারবো। পাস কোর্সে ভর্তি হয়ে গেলাম আবার সিটি কলেজে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। বিকম করলাম। বিকম করে তারপর আপনার সিএ তে ঢুকলাম, ফাউন্ডেশন কোর্স করলাম, ফার্মে ঢুকলাম। এই তো, এরপর সিএ পাশ করে গেলাম আল্লাহর রহমতে। তারপর আবার আপনার মাস্টার্স করলাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আবার মাস্টার্স করলাম সেই ম্যানেজমেন্টেই করলাম, কিন্তু আসলে ম্যানেজমেন্টটা কখনো আমাকে ক্লাসে যেতেও হয় নাই জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। জাস্ট হচ্ছে একটা মাস্টার্স থাকবে দেখে করা। আর ততদিনে মোটামুটি আমি P2 পাশ করেও ফেলছিলাম। আমাদের সময় P1 P2 P3 এরকম ছিল। তো এরপর আপনার 2011 সালের নভেম্বর ডিসেম্বর সেশনে হচ্ছে আল্লাহর রহমতে সিএ কোয়ালিফাই করলাম। এরপরে আপনার আবার আইবিএ থেকে আবার পোস্ট গ্রাজুয়েশন করলাম হচ্ছে 2014 সালে। 2014 সালে আবার আইবিএ থেকে পড়লাম। তারপর থার্ড মাস্টার্স আবার করলাম বোধহয় 2021 না 22-এ যেন করলাম আবার আর একটা মার্কেটিং এ করলাম। সবগুলোই যা যা করা ছিল সবই হচ্ছে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বেসড। এবার ভাবলাম মার্কেটিং একটু এক্সপ্লোর করা যাক। মার্কেটিং এ করলাম আর একবার এমবিএ মেজর নিয়ে। এই তো হচ্ছে লেখাপড়া সবকিছু। আর জব করছি অনেক বছর, মোটামুটি আপনার 22 বছর পার হয়ে গিয়েছে। অ্যাট প্রেজেন্ট মানে আমি একদম এক্সাক্ট 21 বছর বয়স থেকে চাকরি করি। ক্যারিয়ার শুরু হয়েছিল হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, এসিবি তে। এরপরে একজন কে বোধহয় অ্যাড হচ্ছেন, কানেক্টিং টু অডিও, দেখতে পাচ্ছি না। গোলাম রহমান। আচ্ছা। এরপর আপনার ইনফ্যাক্ট হচ্ছে এসসিবি তে কাজ করলাম, তারপর আপনার স্কয়ার ফার্মাসিউটিক্যালসে জয়েন করলাম। পারিস ফাইন্যান্সে থাকলাম প্রায় 8 বছরের মতো। তারপর সিভিসি ফাইন্যান্সে 3.5 বছর 4 বছর। এখন মাইডাস ফাইন্যান্সিং এ আছি। মাইডাস ফাইন্যান্সিং এ আছি তো এই এপ্রিল মাসে 5 বছর হয়ে যাবে, মানে জাস্ট হচ্ছে কোভিড টাইমে ঢুকেছিলাম। অ্যাট প্রেজেন্ট আমি আছি হচ্ছে আপনার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মানে ডিএমটি অ্যান্ড কোম্পানি সেক্রেটারি হিসেবে আছি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডে। সো দ্যাটস অল অ্যাবাউট মাই একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ক্যারিয়ার। আর ক্লাসও নিচ্ছি আমি মোটামুটি 2011 নভেম্বর ডিসেম্বরের সেশন আমি পাশ করলাম। আমি সম্ভবত আমার যতদূর মনে পড়ে 2012 থেকেই আমি ক্লাস নিচ্ছি। মানে ক্লাসও নিচ্ছি অলমোস্ট আপনার প্রায় 13 বছর চলতেছে, এটা 2025-এর সেশন। ঠিক আছে, অলমোস্ট মোটামুটি 13 বছরের বেশি ধরে আসলে ক্লাসও নিচ্ছি। সো ওয়েলকাম টু অল অ্যাট মাই ক্লাস। আর শুরুতে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে যেই সাবজেক্ট বা যে টপিকগুলো আমরা আসলে মানে ইন্টারাকশন করব, বিকজ আমার ক্লাসগুলো আসলে অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ সেশন হয় এখানে। মানে আমি একেবারে থিওরিটিক্যাল সাবজেক্ট তো, তো ক্যাটেগরিক্যালি আপনার বিভিন্ন সময় পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে বা যেখান থেকে যে টপিকগুলো থেকে বেশি করে আসে সেগুলোতে আমি এমফাসিস দিয়ে সিনাপসিস গুলো করি টাইম টু টাইম। ইনফ্যাক্ট হচ্ছে কিছুটা চেঞ্জ আসে আপনার। তবে বিজনেস ল এটা, লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, দিস ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট এভার অ্যাট দিস লেভেল। ঠিক আছে, কিপ দ্যাট ইন মাইন্ড। এটা খুবই ইজি একটা সাবজেক্ট। এই সাবজেক্টে আসলে ইউজুয়ালি কেউ ফেল করেই না। ঠিক আছে, মানে আপনি চাইলেও হয়তো ফেল করতে পারবে, এটা খুব ইজি একটা সাবজেক্ট। সার্টিফিকেট লেভেলে যদি কম্পারেটিভলি খুব ইজি সাবজেক্ট থেকে থাকে সেটা হচ্ছে বিজনেস ল। এক্সকিউজ মি। তাই বলে এতটা আবার আপনার ইজি না যে একেবারেই কোনো লেখাপড়া না করে বা একেবারে জাস্ট হচ্ছে একটু সিনপসিস দেখে আর একটু ম্যানুয়াল দেখে পরীক্ষা দিলাম তারই পাশ হয়ে গেল। নো, নট এট অল, সেটা আবার করতে পারবেন না। ঠিক আছে। আর ওয়ান মোর থিং, স্পেসিফিক, আপনারা আমাদের আইসিবির ম্যানুয়ালটা দেখছেন ভালো কথা, বাট পাশাপাশি আই সাজেস্ট যে আপনারা অরিজিনাল অ্যাক্ট গুলো দেখবেন। ঠিক আছে, লাইক আপনি কোম্পানিজ অ্যাক্টের আপনারা যদি ফার্মে থাকতেন তাহলে খুব ইজি ছিল বলাটা। তো আপনারা তারপরে অনলাইনে দেখবেন, মানে ইনফ্যাক্ট হচ্ছে ইংলিশ ভার্সন গুলো আছে কোম্পানিজ অ্যাক্টের, অরিজিনাল অ্যাক্টটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে রাখবেন। ঠিক আছে, কারণ হয় কি কোনো রাইটারের বই দেখে পার্টিকুলারলি লতে বা এগুলাতে আপনার পড়তে গেলে তখন কিছুটা আপনাদের একটু মানে পাজল হওয়ার চান্স আছে। আর আগেই বলে নিচ্ছে আমাদের আইসিবি ম্যানুয়াল গুলোতে কিন্তু যথেষ্ট আপনার ভুলভাল ইনফরমেশন আছে। ঠিক আছে, সো ডোন্ট গো ফর স্পেসিফিক ম্যানুয়াল আর স্পেসিফিক রাইটার্স বুক, জাস্ট মুভ টুয়ার্ডস অরিজিনাল অ্যাক্ট। সেটা যে একটি হোক না কেন, পার্টনারশিপ অ্যাক্ট আপনার মানে 1932 পার্টনারশিপ হোক, বা আপনার কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 হোক, বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881-এর হোক, ওর কোম্পানিজ অ্যাক্ট 1994 হোক। বুঝাতে পারলাম কি? সো আপনারা কিন্তু একেবারে অরিজিনাল অ্যাক্টটাতে মুভ করবেন, একদম অরিজিনাল আইন যেটা আছে সেটা আপনারা দেখবেন। ঠিক আছে। আচ্ছা, মিস্টার এমডি মনিরুজ্জামান, 1398, আপনার ইন্ট্রোডাকশনটা বোধহয় নেওয়া হয় নাই। এমডি মনিরুজ্জামান, আপনি কি আছেন ক্লাসে?
এনিওয়ে, অনেকেই হয়তো নন রেসপন্সিভ, মানে ক্লাসে জয়েন করে হয়তো অন্য কাজে বিজি আছেন বা অন দ্য ওয়েতে আছেন, হোয়াট এভার। সো আপনাদেরকে যেটা বলছিলাম যে ইনফ্যাক্ট হচ্ছে আপনারা মানে এটা খুব ইজি সাবজেক্ট, এটা নিয়ে মানে খুব বেশি পেইন্ট হওয়ার কোনো প্রয়োজন নাই বা এত ভয় পাওয়ার একেবারেই কিছু নাই। ঠিক আছে, বেসিক কনসেপ্ট যদি আপনাদের খুব বেশি ক্লিয়ার থাকে, কনসেপচুয়ালি যদি আপনারা ক্লিয়ার থাকেন, দেন দিস সাবজেক্ট উইল বি গনা ভেরি ইজি ফর ইউ গাইস। সেটা যে কোনো সাবজেক্টেই হোক, অ্যাসুরেন্স হোক বা বিজনেস ফাইন্যান্স হোক বা ইনফ্যাক্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টিং হোক না কেন, আপনাদের কনসেপচুয়ালি বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আপনাদের জন্য এই সাবজেক্টগুলো আসলেই কোনো কিছু ম্যাটার করবে না। ঠিক আছে, ওয়ান মোর থিং, সিএ পাস করা অনেক টাফ, এটা আমরা সবাই জানি, বাট এতটাও টাফ না যে আপনারা পারবেন না। ওকে, জাস্ট কিপ কনফিডেন্স অন ইউর সেলফ। এবং দেখেন, যেহেতু মানে ইনফ্যাক্ট হচ্ছে সিএ পড়তে যাচ্ছেন বা পরীক্ষা দিচ্ছেন, প্রি আর্টিকেলশিপে আছেন, সবটাই ঠিক আছে, বাট ভয় পাবেন না, মিড ওয়েতে ছেড়ে দিবেন না যে আমি পারবো না বা আমাকে দিয়ে হবে না। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। একদম নেগেটিভ এই চিন্তাটা করবেনই না যে আমি পারবো না বা আমাকে দিয়ে হবে না। ঠিক আছে, তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা ইনফ্যাক্ট হচ্ছে চেষ্টা করবেন যতটুকু সম্ভব ক্লাসগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে। মানে ভয় পাবার কোনো কিছুই নাই যে মানে স্যারেরা ক্লাস নিচ্ছেন, সবাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এদের সাথে কথা বলবো বা কি মনে করবে, হোয়াট এভার। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। রেলিভেন্ট যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন, ইউ গাইজ আর অ্যালাউড। ওকে, রেলিভেন্ট যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইনফ্যাক্ট হচ্ছে আপনাদের নট অনলি এই সাবজেক্ট, অন্য যে কোনো সাবজেক্ট বা পেপার নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো হেল্প বা সাপোর্ট বা গাইডেন্সের দরকার, ইউ গাইস আর ভেরি মাচ ওয়েলকাম টু মি। ওকে, আমি সিনেপসিস দিয়ে আজকের ক্লাসটা আসলে শুরু করছি। ঠিক আছে, সম্ভবত আজকে ইনফ্যাক্ট হচ্ছে আমি একটা ক্লাস নিব, আমি সেকেন্ড ক্লাসটা আজকে আসলে নিতে পারছি না। এটা হয়তো নেক্সট আমি আর একদিন আরেকটার সাথে নিয়ে নিব। আমরা আজকে তাহলে কোম্পানিজ অ্যাক্ট থেকে স্টার্ট করতে পারি নাকি? জি স্যার। কোম্পানি মেহরুন আক্তার, কোম্পানিজ অ্যাক্ট আছে তো আমাদের। আপনার কি জি স্যার। কোম্পানিজ অ্যাক্ট মানে চাচ্ছেন নাকি অন্য কোনোটা চাচ্ছে, তাহলে সেটা বলতে পারেন। না স্যার, এটাই শুরু করেন। আচ্ছা, কোম্পানিজ অ্যাক্ট বেশ বড় একটা চ্যাপ্টার। মানে কোম্পানিজ অ্যাক্টের থেকে আপনার মোটামুটি 40%-এর মতো কোশ্চেন এসে থাকে পরীক্ষাতে। ঠিক আছে, কোম্পানিজ অ্যাক্ট আমি আসলে মোটামুটি আপনার অ্যাটলিস্ট 10টা ক্লাসের ভিতর তো আমার তিনটা, মানে তিন দুগুণি ছয়টা, ছয়টা ক্লাস তো কোম্পানিজ একটা এমনিতেই চলে যায়। ঠিক আছে, জাস্ট এ মিনিট। দেখতে পাচ্ছেন কি? জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, একটু কি বড় করে দিতে হবে এরকম কিছু? না স্যার, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে স্যার। ওকে ফাইন, ঠিক আছে। জাস্ট হচ্ছে কোম্পানিজ অ্যাক্টের একেবারে ইনিশিয়াল বেসিক জিনিসগুলো আমরা আজকে একটু ডিসকাস করি। ঠিক আছে, যদিও আপনারা সবাই মোটামুটি জানেন, আইডিয়া আছে। মানে কোম্পানিটা ইনফ্যাক্ট হচ্ছে বলা হয় নেচার অ্যান্ড ফরমেশন অফ কোম্পানি অ্যাবাউট দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। একেবারে খুব বেসিক একটা জিনিস, কোম্পানি কিন্তু একটা ডুয়েল নেচার থাকে, এটা নিশ্চয়ই জানেন। ঠিক আছে, কোম্পানিকে সবসময়ের জন্য বলা হয় যে মানে একটা কিন্তু আর্টিফিশিয়াল, ইনফ্যাক্ট হচ্ছে আবার আপনার একটা এন্টিটি হিসেবে কোম্পানিকে ইন্ডিভিজুয়াল এন্টিটি হিসেবে কনসিডার করা হয়। ঠিক আছে, তো এখন কোম্পানি হ্যাজ এ ডুয়েল নেচার অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন অফ ইটস মেম্বার্স, বাট অলসো অ্যাজ এ পার্সন সেপারেট ফ্রম ইটস মেম্বার্স। কোম্পানিকে সবসময় কিন্তু আলাদাভাবে এর মেম্বারদের সাথেই কিন্তু আপনার একটা অ্যাসোসিয়েশন হিসেবে ধরা হচ্ছে, অথবা মেম্বারদের ছাড়াও কিন্তু ইটসেলফ কোম্পানিকে একটা আপনার ইন্ডিভিজুয়াল হিসেবে আপনার কনসিডার করা হয়। ওকে, so as soon as necessary formalities of incorporation are satisfied, a new entity comes into existence which is separate and distinct from its director and shareholder. দেখেন, খুব মজার একটা ব্যাপার, কোম্পানি যারা ফর্ম করছে মেইনলি হচ্ছে আপনার অন্টারপ্রেনিয়ার যারা থাকেন বা শেয়ার হোল্ডার যারা থাকেন, লিড স্পন্সর যারা থাকেন, তারা মিলে আপনার একটা অ্যাসোসিয়েশন ফর্ম করছে বা একটা কোম্পানি ফর্ম করছে। বাট যখনই এটা একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পেয়ে যাচ্ছে,
মানে অ্যাজ এ কোম্পানি হিসেবে রেজিস্টার্ড হচ্ছে, তখনই কিন্তু এটা আলাদা একটা ব্যক্তি সত্তা হিসেবে আবির্ভূত হচ্ছে। তখন কিন্তু আর এটা আলাদা একটা সেপারেট হয়ে যাচ্ছে, সেপারেট এন্টিটি হিসেবে, মানে ডিরেক্টর বা শেয়ার হোল্ডারদের বাইরে আলাদা একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি হিসেবে কিন্তু এর একটা এক্সিস্টেন্স ক্রিয়েট হচ্ছে। বুঝাতে পারলাম কি? ইয়েস স্যার। স্যার জি স্যার। ওকে, খুব বেসিক জিনিস এগুলো। তারপরে যদি কারো কোনো মানে কোয়ারি থাকে বা কনফিউশন থাকে, সেটা আপনারা জিজ্ঞেস করবেন। ঠিক আছে? As well, a company is a business entity registered under the Companies Act 1994. It is a legal entity with a separate identity from those who are its members or operate it. Therefore, it can be considered as an artificial person created by law. Very important part. আপনার এমসিকিউ তো যদি থেকে থাকে যে মানে ইজ এ কোম্পানি আর্টিফিশিয়াল পার্সন ক্রিয়েটেড বাই ল, এটা ইয়েস দিল, নো দিল, ঠিক আছে, বা ইনফ্যাক্ট হচ্ছে আপনার এরকম একটা দিল যে মানে পার্শিয়ালি অলরাইট, ঠিক আছে, ফুললি রং, আপনাদের ডেফিনেটলি অ্যান্সার হবে ইয়েস। কোম্পানি যখন রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, আফটার দ্যাট ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন ক্রিয়েটেড বাই ল, স্পেসিফিক্যালি এটা বলে দিতে হবে। ওকে, under section 2(1), the Company Act 1994, company means a company formed and registered under this act or an existing company. যে কোনো এক্সিস্টিং কোম্পানি ও 1994 এর আন্ডারে রেজিস্টার্ড কোন কোম্পানিকে আপনার কোম্পানি হিসেবে বলা হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা সিনপসিসে জাস্ট হচ্ছে না দেখে, এমনিতেই যদিও সিনপসিস এখানে দিয়ে আছে, জাস্ট জানা যায় এই যে অবজেক্টিভ অফ কোম্পানিজ অ্যাক্ট, এটার কারণটা কি, মানে অবজেক্টিভটা কি হতে পারে। বেসিক আপনাদের কার কি আইডিয়া আছে, জাস্ট একটু আমি শুনতে চাচ্ছি যদি শেয়ার করেন। স্যার আমার এটা মনে হচ্ছে যে মানে এটার অবজেক্টিভটা এই কারণে কোম্পানিজ অ্যাক্ট বা কোম্পানিজ একটা ফর্ম করা হচ্ছে আন্ডার কোম্পানিজ অ্যাক্ট। ঠিক আছে, কেন, মানে আপনি তো একটা 1994 আন্ডারে আপনি রেজিস্ট্রেশন করলে একটা কোম্পানি ফর্ম হয়ে যাচ্ছে, তা আপনার এই অ্যাক্টটা কেন করা হলো, বা এটা দিয়ে আসলে কি কাজে লাগছে বা কি বুঝেন আপনারা, যে কেউ নিজের মতো করে, মানে স্পেসিফিক একেবারে হুবহু মুখস্থ বা সিনপসিস দেখে জানতে চাচ্ছি না আমি, আপনাদের জাস্ট হচ্ছে বেসিকটা একটু জানতে চাচ্ছি। স্যার, এটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কোম্পানিজ এক যদি থাকে, সেই অ্যাকর্ডিংলি তারা কোম্পানিটা ভালোভাবে রান করতে পারবে, মানে তাদের একটা নিয়মের মধ্যে থাকতে পারবে তারা। এবং এছাড়াও একটা কান্ট্রির জন্য কোম্পানি অ্যাক্টের মাধ্যমে যে যায় সেটা হচ্ছে সে একটা সার্বজনীন হিসাবে থাকে, মানে সবাই এটা ফলো করছে, তো তার জন্য ইজি হয় সবকিছু মেনটেন করে রাখার জন্য। বা ওকে ফাইন, গট ইট, ভালো বলেছেন। এরপর আর কেউ? আসসালামু আলাইকুম স্যার, আমি আবু সাইদ। স্যার, আমার স্পেসিফিক ভাবে মনে হয় যে কোনো একটা সংগঠন চলতে গেলে তার কিছু উদ্দেশ্য, আহ তার লক্ষ্য লাগে। এখানে আমাদের কোম্পানিজ অ্যাক্টের এটা আমরা প্রসপেক্টাস বলি, যেটা হলো যে সরি এটা মেমোরেন্ডাম বা আর্টিকেল। তো আসলে এই যে মেমোরান্ডামের কি কি থাকবে, আর্টিকেলে কি কি থাকবে, তার ফরমেশন কি, রুলস রেগুলেশন কি, এই সমস্ত বিষয়গুলা স্পেসিফিক ভাবে কোম্পানির অবজেক্ট বা এই যে কোম্পানি অ্যাক্ট থেকে নির্ধারণ করা হয়। এই জন্য বেসিক্যালি কোম্পানি অ্যাক্ট এটা ইম্পর্টেন্ট। ওকে ফাইন, গট ইট, এটা প্রিসাইসলি খুবই ভালো হয়েছে। আর কেউ? আচ্ছা, স্যার আমার হুম, বলেন। স্যার আমার দিক থেকে মনে হয় কোম্পানি তো সাধারণত আপনার একটা দেশে দেশের জনগণকে নিয়ে তো বিজনেসটা ওরা পরিচালনা করতেছে, তো দ্যাটস ওয়াই কোম্পানিটা কি কোন রেগুলেশনে চলবে, রুলসটা মেনে চলবে, ওইটা নিয়ে এখানে কোম্পানি সেক্টর কথা বলা। ওকে ঠিক আছে সার্জিল, ফাইন, গুড অ্যান্সার দিস ইজ অলসো। আচ্ছা, আর কেউ একজন একটা কি লিখেছেন স্যার? স্যারের পড়ার সাথে আপনাদের বইয়ের পড়ার কি মিল আছে? নিয়াজ মাহমুদ, আমাকে যদি আবার একটু কোশ্চেনটা ঠিক মতো করতেন, আমি ঠিক কোশ্চেনটা বুঝতে পারছি না। স্যারের পড়ার সাথে আপনাদের বইয়ের পড়ার কি মিল আছে? উম, একটু বলবেন আপনি, মিস্টার নিয়াজ, কি স্যার কোশ্চেনটা উনি জানতে চাচ্ছিলেন? আমাদের ম্যানুয়ালের সাথে আপনার এটা মিল পাওয়া যাচ্ছে না, ওটা বলছে উনি।
আচ্ছা আচ্ছা আচ্ছা। নো, নট এট অল। আমি ম্যানুয়াল দেখে আসলে পড়াই না, ম্যানুয়াল দেখে পড়ানোর টিচার আমি একেবারেই না। আমি শুরুতেই বলেছি আমি অরিজিনাল অ্যাক্টের থেকে আমার সিনাপসিস গুলো করা হয়, ঠিক আছে। আর এটাও আপনাদেরকে বলেছি যে ম্যানুয়ালে কিন্তু অনেক ভুল ইনফরমেশন দেওয়া আছে সামহাও, যেটা হয়ে গিয়েছে, বাট ম্যানুয়াল দেখে আসলে সব টিচাররা পড়ায় না। সো ডোন্ট আস্ক মি অ্যাবাউট দ্য ম্যানুয়াল, ম্যানুয়ালে স্যার এটা বলা আছে, ম্যানুয়ালে এটা বলা আছে। নো, আমাকে রেফারেন্স দিতে হলে একেবারে অরিজিনাল অ্যাক্ট দেখে কোনো রেফারেন্স দিবেন, ঠিক আছে। সো ইনফ্যাক্ট হচ্ছে ম্যানুয়ালের দেখে হয়তো অনেকে পড়াতে পারে, ঠিক আছে, বাট ম্যানুয়াল দেখে আমি একেবারেই পড়াই না। একেবারে অরিজিনাল জি অ্যাক্ট, আমি অরিজিনাল অ্যাক্টে দেখে আপনাদের জন্য হেল্পফুল হয়, বিকজ হচ্ছে আপনারা কনসেপচুয়ালি ক্লিয়ার হতে পারেন। ম্যানুয়াল দেখে মানে এটা এক্সপেক্ট করাটা বোধহয় ভুল। আচ্ছা, আর অরিজিনাল অবজেক্টিভ অফ অ্যাক্ট গুলো তো কোম্পানিজ পুরো অ্যাক্টে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টু ইনজেক্ট ডিসিপ্লিন ইন দ্য ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই যে যে কোম্পানিটা ফর্ম করা হলো, এই কোম্পানিটা ঠিকঠাক মতো রান করবে কিনা, বা একটা ডিসিপ্লিন ওয়েতে এটা মুভ করছে কিনা, বা সাকসেসফুলি রান করতে গেলে কি কি ডিসিপ্লিন ইনজেক্ট করা দরকার হতে পারে, এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি কোম্পানিজ একটা বলা আছে। ওকে, সো টু ইমিডিয়েট অবজেক্টিভ অর ফর দ্য এনাক্টমেন্ট অফ দিস কোম্পানিজ অ্যাক্ট হচ্ছে টু ইনজেক্ট ডিসিপ্লিন ইন দ্য ম্যানেজমেন্ট, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টর। এই কোম্পানিটাতে যারা যারা ইনভেস্ট করেছে বা যারা যারা শেয়ার হোল্ডার আছেন, বোর্ড মেম্বার আছেন, বা ডিরেক্টর হিসেবে যারা আছেন, বোর্ড আর ডিরেক্টর একই, যারা যারা আছেন, তো তাদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করার জন্য, মানে ইনভেস্টমেন্ট যারা করেছেন এই ইনভেস্টরদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করার জন্য কিন্তু কোম্পানিজ অ্যাক্টের মেইনলি দরকার। ওয়ান অফ দ্য প্রাইম অবজেক্টিভ অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট। সো দুটা হচ্ছে আপনার প্রাইমারিলি অবজেক্টিভ আছে। নাম্বার ওয়ান, টু ইনজেক্ট দ্য ডিসিপ্লিন ইন দ্য ম্যানেজমেন্ট, অ্যান্ড সেকেন্ড ওয়ান, দ্য to protect the interest of the investor. Okay, these two are the basic objective of Companies Act. কারো বুঝতে কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করবেন, ঠিক আছে। আচ্ছা, টাইপস অফ কোম্পানিজ এটা মোটামুটি আপনারা বুঝেন। তো বেসিক্যালি ইনফ্যাক্ট হচ্ছে আপনার এই কোম্পানি টাইপটাকে আমরা কিছু ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার এখানে ভাগ করেছি। নাম্বার ওয়ান হচ্ছে প্রাইভেট, সেকেন্ড পাবলিক, থার্ড হচ্ছে বেসিস অফ কন্ট্রোল অনুযায়ী, এবং ফোর্থ হচ্ছে আদার্স। তো প্রাইভেট এবং পাবলিকে সবই এক আছে। কিছু পাবলিকে গিয়ে আপনার একটা আছে আনলিমিটেড কোম্পানিজ, যেটা আমাদের 2020 সালে কোম্পানিজ একটা একটা অ্যামেন্ডমেন্ট সেখানে এসেছিল। এর বাইরে কোম্পানি ফর্ম হয় বেসিক্যালি দুটা উপায়ে। একটা কোম্পানি ইজ লিমিটেড বাই শেয়ার, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কোম্পানি ইজ লিমিটেড বাই গ্যারান্টি, ঠিক আছে। লিমিটেড বাই শেয়ার এবং লিমিটেড বাই গ্যারান্টি। তো শেয়ারেরটা তো মোটামুটি আপনাদের সবার আইডিয়া আছে। আপনারা শেয়ার ক্যাপিটালের অঙ্ক করেছেন না বা করছেন না ইন্টারমিডিয়েটে, ওর এখন যারা গ্রাজুয়েশনে আছেন? জি স্যার। আচ্ছা, আজান হচ্ছে, জাস্ট হচ্ছে আমরা একটু আজানটা একটু শেষ হোক, তারপর আবার পড়া স্টার্ট করি। স্যার আপনি মিউট অবস্থায় আছেন।
হুম, থ্যাংক ইউ। আজানের জন্য আমি একটু পজ দিয়েছিলাম, মিউট করে রেখেছিলাম, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম আমরা, কোম্পানি মেইনলি যেটা হচ্ছে, আপনারা তো শেয়ার ক্যাপিটালের অঙ্ক করেছেন। কোম্পানি কিন্তু আপনার একটা পার্ট হচ্ছে কোম্পানি, কোম্পানি যেটা হচ্ছে লিমিটেড বাই শেয়ার অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ লিমিটেড বাই গ্যারান্টি, ঠিক আছে। শেয়ার এটা সম্পর্কে কি আপনাদের আইডিয়া আছে? কোম্পানি লিমিটেড বাই শেয়ার কাকে বলে? বেশিরভাগ কোম্পানি আপনি দেখতে পারবেন হচ্ছে লিমিটেড কোম্পানি, ঠিক আছে। কোম্পানি লিমিটেড বাই শেয়ার, যে কোম্পানিগুলোর আপনার শেয়ার ক্যাপিটাল দিয়ে ইনফ্যাক্ট হচ্ছে কোম্পানির প্রসপেক্টাসে আপনার একটা ফরমেশন হচ্ছে, বা আপনার একটা ফার্স্ট কল, সেকেন্ড কল, পেইড আপ ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল, এগুলো আপনার শেয়ার দিয়ে ডিভাইড করা থাকছে, সেটাকে বলা হচ্ছে কোম্পানি লিমিটেড বাই শেয়ার, ঠিক আছে। 10 টাকা ফেস ভ্যালুর আপনার শেয়ার থাকতে পারে, অথবা ইনফ্যাক্ট হচ্ছে আপনার পেইড আপ ক্যাপিটালে আপনার আছে অথরাইজ ক্যাপিটাল থাকছে, পেইড আপ ক্যাপিটাল থাকছে, ফার্স্ট কলড আপ, সেকেন্ড কলড আপ, এই অঙ্কগুলো করেছেন না আপনারা অনেকেই? জি স্যার। মনে আছে কি? আচ্ছা, তো এই যে এই জাতীয় যে কোম্পানিগুলো, এগুলোকে বলা হচ্ছে আপনার কোম্পানিজ লিমিটেড বাই শেয়ার। আর কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, গ্যারান্টি ফর লিকুইডেশন, সেটা পাবলিক প্রাইভেট একই রকম ভাবে আপনার হচ্ছে গ্যারান্টি ফর লিকুইডেশন। এটা কি হচ্ছে, ধরেন কোম্পানির একটা কোনো শেয়ার নাই এখানে, ঠিক আছে, যারা আছে তারা সব ট্রাস্টি বোর্ড মেম্বার, জেনারেল ট্রাস্টি বোর্ড মেম্বার। তো এই ট্রাস্টি বোর্ড মেম্বাররা কি করছেন, একটা কোম্পানি আপনার ফরমেশনের সময় তারা একটা গ্যারান্টি দিচ্ছেন যে কোম্পানিটা যখন লিকুইডেশন হবে, মানে যখন বন্ধ হয়ে যাবে, হয়তো সেটা 99 বছর বা 90 বছর, মেমোরান্ডামে যেটাই থাকুক না কেন, তারা একটা গ্যারান্টি দিচ্ছেন যে কোম্পানি যখন লিকুইডেশন হবে, যদি কোনো দায় দেনা থেকে থাকে, আমরা গ্যারান্টি দিচ্ছি আমরা এটা পরিশোধ করব। এই জাতীয় কোম্পানির কোনো পেইড আপ ক্যাপিটাল থাকে না, ঠিক আছে। কোম্পানি লিমিটেড বাই শেয়ার যেগুলো, সেগুলোর পেইড আপ ক্যাপিটাল থাকে, কিন্তু কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি যেগুলো, সেগুলোর কোনো স্পেসিফিক পেইড আপ ক্যাপিটাল থাকে না। খুবই মজার এবং ইন্টারেস্টিং জিনিস। আপনারা কিন্তু বাংলাদেশে এরকম কিছু কোম্পানি এখনো দেখতে পাবেন, খুব রেয়ার, যে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। বা আপনারা যখন ফার্মে ঢুকবেন বা অডিটে যাবেন, তখন হয়তো এরকম কিছু চোখে পড়লে আপনাদের পড়তে পারে, ঠিক আছে, বাট ইটস ভেরি রেয়ার। আর এর বাইরে যেটা হচ্ছে আপনার আনলিমিটেড কোম্পানিজ, ইউজুয়ালি এটার এক্সিস্টেন্স আইনটা করা হচ্ছে 2020 সালে অ্যামেন্ডমেন্টে, বাট এখন পর্যন্ত তেমন কোনোভাবে আপনার আনলিমিটেড কোম্পানিজ বা আপনার উইদাউট শেয়ার বা গ্যারান্টি ছাড়া এই জাতীয় আসলে কোনো এক্সিস্টেন্স দেখা যাচ্ছে না, ঠিক আছে। এটা করে রাখা একটা কৌশল, হয়তো ভবিষ্যতে হবে। এবার আসেন, বেসিক্যালি আমরা সবসময় জানি প্রাইভেট কোম্পানি আর পাবলিক কোম্পানি। এখন প্রাইভেট কোম্পানি হচ্ছে ব্যক্তি মালিকানাধীন কোম্পানি, বুঝাই যাচ্ছে যে প্রাইভেট ওনারশিপ থাকে, আর পাবলিক কোম্পানিতে পাবলিক পার্টিসিপেশন থাকে, জেনারেল পাবলিকরা মিলে পাবলিক কোম্পানির আপনার শেয়ার হোল্ড করে থাকে। এই জাতীয় কোম্পানিকে বলা হয় পাবলিক কোম্পানি, ঠিক আছে, পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয়ে থাকে। আর পাবলিক লিমিটেড কোম্পানি আবার যখন ক্যাপিটাল মার্কেটে চলে আসে, শেয়ার মার্কেটের আপনার ডিইসিতে বা সিইসিতে আপনার রেজিস্টার্ড হয়, তাদের শেয়ারটা কেনা বেচা হয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, তখন সেগুলোকে আবার বলা হয় পাবলিকলি লিস্টেড কোম্পানি, ঠিক আছে। পাবলিক লিমিটেড আপনি নর্মালও থাকতে পারেন, আবার আপনি লিস্টেডও হয়ে যেতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানিটা জানো, হ্যাঁ বলেন। এই যে পাবলিক লিস্টেড কোম্পানিটা কিভাবে, এটা একটু বললে ভালো হতো। পাবলিকলি লিস্টেড কোম্পানিটা যখন আপনার শেয়ার মার্কেটে, যখন একটা কোম্পানি আইপিও, এগুলো আরো পরে আসবে, কোম্পানিজ একটাই আছে, আইপিও থ্রুতে যখন আপনি জেনারেল পাবলিকের কাছ থেকে শেয়ার হোল্ডার হিসেবে অফারিং নিচ্ছেন, ইনিশিয়াল পাবলিক অফারিং নিয়ে, তখনই একটা কোম্পানি যখন আপনার, মানে যেই কোম্পানির শেয়ারটা আপনার শেয়ার মার্কেটে কেনা বেচা হয় রেগুলার বেসিসে, সেগুলোই হচ্ছে আপনার পাবলিকলি লিস্টেড কোম্পানি, ঠিক আছে। সেগুলোকে বলা হচ্ছে পাবলিকলি লিস্টেড কোম্পানি। বুঝাতে পারলাম? লাইক জি ক্যাপিটাল মার্কেটে, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জে দেখেন না আপনারা যে নতুন নতুন কোম্পানি আসছে, বা এই কোম্পানিটার আজকে থেকে ট্রেডিং শুরু হচ্ছে, তাদের আইপিও প্রসেসিং চলছে, ঠিক আছে, এই জাতীয় নোটিশ কি দেখেন মাঝে মধ্যে পেপারে বা টিভিতে? বা শেয়ার মার্কেট আজকে পড়ে গিয়েছে, পুঁজিবাজারে অব্যাহত দরপতন, এই জাতীয় খবরগুলো দেখেন না আপনার স্ক্রলিং এ? জি স্যার। এগুলো কাদের ক্ষেত্রে হয়, যাদের ইনফ্যাক্ট হচ্ছে আপনার শেয়ার ক্যাপিটাল গুলো, মানে শেয়ার মার্কেটের এইগুলো তাদের লিস্টেড কোম্পানি শেয়ার গুলো আপনার স্টক এক্সচেঞ্জে কেনা বেচা হয়, সেগুলোকেই আপনার ইনফ্যাক্ট হচ্ছে পাবলিকলি লিস্টেড কোম্পানি বলা হয়। ওকে। স্যার, প্লিজ। স্যার গ্যারান্টি ফর লিকুইডেশনটা স্যার আরেকটু বলবেন? আচ্ছা, গ্যারান্টি ফর লিকুইডেশন হচ্ছে, মনে করেন এই যে শেয়ার দিয়ে যেই কোম্পানিগুলো ফর্ম হচ্ছে, এই কোম্পানিগুলো আপনার লিমিটেড বাই শেয়ার,
মানে যতগুলো শেয়ার আছে ততটুকুটাই কোম্পানির কিন্তু লাইবিলিটি লিমিটেড। আর যেগুলোর আপনার গ্যারান্টি দেয়া আছে, আপনার লিমিটেড বাই গ্যারান্টি, এই গ্যারান্টি তো কোনো আনসার্টেন, গ্যারান্টিটার তো কোনো স্পেসিফিক আপনার, মনে করেন আপনি যেগুলো শেয়ার দিয়ে আছে সেগুলোতে বলা আছে যে টোটাল 5,000 শেয়ার আছে, পেইড আপ ক্যাপিটাল 5,000 শেয়ার 10 টাকা করে, ঠিক আছে? 5,000 শেয়ার 10 টাকা করে, ইনফ্যাক্ট হচ্ছে আপনার কত টাকা হচ্ছে, 50,000 টাকা হচ্ছে। আর যেগুলো আপনার ধর লিমিটেড বাই গ্যারান্টি, এই গ্যারান্টি গুলো তারা হয়তো দিয়ে থাকে ট্রাস্টি বোর্ড মেম্বাররা, যে কোম্পানি যখন লিকুইডেশন, যখন বন্ধ হয়ে যাবে, তখন যারা যারা ট্রাস্টি বোর্ড মেম্বার থাকবে তারা একটা গ্যারান্টি দিচ্ছে যে আমরা যারা ট্রাস্টি বোর্ড মেম্বার হব, ভবিষ্যতে যখনই কোম্পানি বন্ধ হোক না কেন, যদি কোনো দায় দেনা থেকে থাকে আমরা সেটা পরিশোধ করব। তারা একটা গ্যারান্টি দিচ্ছে, ঠিক আছে? গ্যারান্টি মানে তো বুঝেন। জি স্যার, জি স্যার। ঠিক আছে, তাহলে একটা গ্যারান্টি দিচ্ছে যে আমরা আশ্বস্ত করছি যে এই টাকাটা লিকুইডেশনের সময় যেই টাকাটা লাগবে বা লিকুইডেশনে যা যা আছে সেটা আমরা পরিশোধ করব। ঠিক আছে, দ্যাট ইজ কল কোম্পানিজ লিমিটেড বাই গ্যারান্টি। আর এই ওই ক্ষেত্রে গ্যারান্টিটা স্যার তো বাকি শেয়ার মেমোরেন্ডামে হোল্ডারদের থাকবে। কোনো দায় নেই না স্যার? সরি, আবার বলবেন, এক এক করে বলেন। হ্যাঁ, মানে গ্যারান্টির ক্ষেত্রে জাস্ট আমার ট্রাস্টি বোর্ডেরই দায়টা নিবে আর কি, মানে বাকি কোনো শেয়ার হোল্ডার দায়টা নিবে না। না, গ্যারান্টি কোম্পানিতে কোনো শেয়ার হোল্ডার থাকে না, শেয়ার রিলেটেড কিছুই থাকে না, শুরুতেই বলেছি। পাবলিক হলেও? হ্যাঁ, পাবলিক হলেও থাকবে না। লিমিটেড বাই গ্যারান্টি কোম্পানিতে আপনার কখনো কোনো শেয়ারই থাকে না, তো শেয়ার হোল্ডার আসবে কোত্থেকে? ঠিক আছে, এর Yes, বাইরে sir. ইনফ্যাক্ট হচ্ছে আপনার এই গ্যারান্টিটা দেয়াই হয় হচ্ছে লিকুইডেশনের জন্য, যে লিকুইডেশনের সময় আপনার গ্যারান্টিটা কাজে লাগানো হবে। আর এর বাইরে আছে আনলিমিটেড কোম্পানি, যেটা বললাম যে এটা আপনার 2020 সালে কোম্পানিজ একটা একটা অ্যামেন্ডমেন্টের অনুযায়ী এসছে, বাট এইটার ইনফ্যাক্ট হচ্ছে আপনার এরকম কোনো এক্সিস্টেন্স এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ওকে, এরপরে আমরা আসি ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ কন্ট্রোল, হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি বা সাবসিডিয়ারি কোম্পানি মানে এটা বলতে আপনারা কি মানে প্যারেন্ট কোম্পানি বা সাবসিডিয়ারি কোম্পানি অঙ্ক করেছেন কি হোল্ডিং কোম্পানির? স্যার আইএসএ আছে না? বা যারা অ্যাকাউন্টিং না থাকলেও আপনার ফাইন্যান্সে বা এগুলো তো তো হোল্ডিং আর সাবসিডিয়ারি কোম্পানি আছে না, যে একটা কোম্পানি যদি আপনি 51% যদি আপনি শেয়ার হোল্ড করে থাকেন, তাহলে ওই কোম্পানিটা হয়ে যাবে প্যারেন্ট আর হোল্ডিং কোম্পানি। ঠিক আছে, আর যেই কোম্পানির আপনি শেয়ারটা হোল্ড করছেন সেটা হয়ে যাচ্ছে আপনার সাবসিডিয়ারি কোম্পানি। এই ক্লারিফিকেশনটা হচ্ছে মানে কন্ট্রোলিং এর উপর বেসিস করে, ঠিক আছে? হোল্ডিং কোম্পানি 51% যদি একটা বড় কোম্পানি অন্য কোনো কোম্পানি শেয়ার হোল্ড করে থাকে, তাহলে সেটা হয়ে যাচ্ছে হোল্ডিং কোম্পানি আর প্যারেন্ট কোম্পানি। আর যেই কোম্পানিটাকে আপনি ইনফ্যাক্ট হচ্ছে হোল্ড করছেন বা যার শেয়ারটাকে আপনি নিয়ে নিচ্ছেন, সেটা হয়ে যাচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। বোঝা গেল কি? Yes, sir. জি স্যার। ওকে, এরপর আসেন ক্লাসিফিকেশন অফ আদার্স। আদার্সে একেবারে ইজি দুটো আছে, ফরেন কোম্পানি আর জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। ফরেন কোম্পানি যে কোম্পানিটার ইনকর্পোরেশন দেশের বাইরে হয়েছে, ঠিক আছে, সেই কোম্পানি সাপোজ বাংলাদেশে যদি তার বিজনেসটা অপারেশনটা চালাতে যায়, সেই কোম্পানিটাকে বলা হচ্ছে ফরেন কোম্পানি। আর জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হচ্ছে আপনার বাইরের দেশে ইনকর্পোরেট কোনো কোম্পানি বাংলাদেশের কোনো কোম্পানির সাথে জয়েন্টলি একসাথে আপনার বিজনেসটা রান করতে চাচ্ছেন। খেয়াল করে দেখবেন, একটা হচ্ছে বাইরের দেশে ইনকর্পোরেশন এবং বাংলাদেশে ধরেন আপনার সে কি করছে, বাংলাদেশে এসে তার একটা অপারেশন চালাচ্ছে, দ্যাট ইজ কল ফরেন কোম্পানি। আর জয়েন্ট ভেঞ্চারটা হচ্ছে বাইরের দেশে ইনকর্পোরেশন কিন্তু বাংলাদেশের একটা এক্সিস্টিং কোম্পানির সাথে যে কোলাবোরেশন করে আর একটা ইনফ্যাক্ট হচ্ছে একটা কোম্পানি তারা ব্যবসা চালাচ্ছে, সেটাকে বলা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার। ওকে, এরপর দেখেন, আমরা এখানে বলে দিচ্ছি কোম্পানি লিমিটেড লাইবিলিটি বাই শেয়ার। ইন দিস কোম্পানিজ দেয়ার ইজ এ শেয়ার ক্যাপিটাল অ্যান্ড ইচ শেয়ার হ্যাজ এ ফিক্সড nominal value which the shareholder pays at a time or by the installments. The member is not to pay anything more than the fixed value of the share, whatever may be the liabilities of the company. এখানে বলা হচ্ছে যে আপনার ফিক্সড একটা নমিনাল ভ্যালু, মনে করেন আপনি নমিনাল ভ্যালু বা ফিক্স ভ্যালু হলো একটা শেয়ারে 10 টাকা করে, এখন আপনি 5,000টা শেয়ার কিনলেন। ওকে, তো আপনার কি হচ্ছে 50,000 টাকার আপনি শেয়ার ক্যাপিটালের মালিক হচ্ছেন। তা আপনার কিন্তু লাইবিলিটি এই 50,000 টাকা পর্যন্ত লিমিটেড, এর বাইরে না।
এখন কোম্পানির হয়তো আপনার পেইড আপ ক্যাপিটাল আছে 50 লাখ টাকা। তো আপনি কিন্তু 50 লাখ টাকার দায় নিচ্ছেন, আপনি নিচ্ছেন কতটুকু বলেন তো? 50,000 টাকাই। এক্স্যাক্টলি, যতটুকু যেই কটা শেয়ার আপনি কিনছেন ততটুকু শেয়ারের দায় আপনার উপর আসছে। এখন এটা কোম্পানি যদি 50 লাখ টাকা হোক বা 50 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল হোক, এটা থেকে আপনার কিছু যাবে আসবে? ডাজ ইট মেক এনি সেন্স টু ইউ? না স্যার। নো স্যার। নো স্যার। রাইট, ঠিক আছে, এটাই বলা হচ্ছে, খুব সিম্পলিস্টিক ভাবে আপনারা চিন্তা করবেন। ওকে, এবার আসেন কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। গ্যারান্টি দিয়ে যে কোম্পানিগুলো হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ইন দিস কোম্পানিজ ইচ মেম্বার প্রমিসেস টু পে ফিক্স সাম অফ মানি ইন দ্য ইভেন্ট অফ লিকুইডেশন অফ দ্য কোম্পানি, দিস অ্যামাউন্ট ইজ কল্ড দ্য গ্যারান্টি। যেটা শুরুতেই বলছিলাম যে একটা কোম্পানি যখন আপনার, যারা কোম্পানির আপনার মেম্বার আছে, তারা যখন একটা ফিক্স সাম, মানে ধরেন আপনার কোম্পানিটা যখন লিকুইডেশনে যাচ্ছে, হয়তো কোম্পানি ফরমেশনের সময় যারা যারা ছিল তারা এখন কেউ বেঁচে নেই, তাদের ছেলেমেয়েরা বা তাদের ইনহেরিটেন্স অন্য কেউ কোম্পানিটার দায়িত্ব নিয়েছে, তারা এসে দেখা গেল যে কোম্পানিটা লিকুইডেশন মানে বন্ধ করার সময় এসে হয়তো 5 কোটি টাকা দিতে হবে। ঠিক আছে, স্টেক হোল্ডার বা আপনার ইনফ্যাক্ট হচ্ছে যারা যারা আছেন কোম্পানির দায় দেনা বা ক্রেডিটর যারা আছেন তাদেরকে এই টাকাটা দিতে হবে, ব্যাংক থাকলে ব্যাংকের পেমেন্ট। তো সব মিলে তখন কি হচ্ছে, এইটাকে বলা হচ্ছে যে আপনার লিকুইডেশনের সময় তারা যে টাকাটা প্রমিস করছেন পেমেন্ট করবেন, দ্যাট ইজ কল্ড দ্য গ্যারান্টি। আর এই জাতীয় কোম্পানিকে কিন্তু আপনারা সবসময়ের জন্য মানে বলবেন কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, যেগুলো কোনো শেয়ার ক্যাপিটাল দ্বারা লিমিটেড হয়নি, অনলি গ্যারান্টি। গ্যারান্টি দিয়ে যেগুলো ফরমেশন হচ্ছে সেই কোম্পানিগুলোকে বলা হচ্ছে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে আসেন প্রাইভেট লিমিটেড কোম্পানি। আচ্ছা, প্রাইভেট লিমিটেড কোম্পানি, কোম্পানিজ অ্যাক্ট 1994 এ অ্যাজ পার সেকশন 2Q সাবসেকশন এখানে বলা আছে। আচ্ছা, ওয়ান মোর থিং টু শেয়ার উইথ ইউ গাইস, সেটা হচ্ছে মানে পরীক্ষার কোশ্চেন কিন্তু খুব ট্রিকি থাকে। সাপোজ আপনাকে বলা হলো এমসিকিউ টাইপের, তো আপনাদের কোশ্চেন আসলো যে প্রাইভেট লিমিটেড কোম্পানি হ্যাজ বিন ডিফাইন্ড অন সেকশন 2A 2B 2C 2Q। আপনাদের কিন্তু এই সাবসেকশন গুলো কিন্তু কিছুটা হলেও মেমোরাইজ করতে হবে, ঠিক আছে? এই জন্যই বারবার করে বলছি যে কনসেপচুয়ালি যদি ক্লিয়ার থাকেন যে ডেফিনেশন বা এই সেকশনটা কোথায় আছে, এই সাবসেকশনে কোন ক্লজটা বলা আছে, খুব নোন যে সেকশন গুলো আছে সেগুলো অ্যাটলিস্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কি বলা হচ্ছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি দ্য রেস্ট্রিক্ট দ্য রাইট টু ট্রান্সফার দ্য শেয়ার ইফ এনি। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তখন কখনোই তার শেয়ারটা ট্রান্সফার করতে পারেন না। Prohibits any invitation to the public to subscribe for the share if any or debenture of the company, and limits the number of its member to 50, not including person who are the employment of the company. A company incorporates with more than 2% and it is limited to 50 members. ন্যূনতম 2 জন মেম্বার থাকতে হবে, সর্বোচ্চ 50 জন মেম্বার থাকলে সেটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হবে। 3টা ক্লজ, এর ভিতর একেবারে প্রমিনেন্টটাই হচ্ছে লাস্ট ওয়ানটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল। কোম্পানি ইনকর্পোরেটস উইথ মোর দেন 2% অ্যান্ড ইট ইজ লিমিটেড টু 50 মেম্বার্স। সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন মেম্বার থাকতে পারবে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। ওকে, আর একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি কখনোই তার শেয়ারটাকে ট্রান্সফার করতে পারে না, পাবলিকের কাছে, জেনারেল পাবলিকের কাছে কোনো ইনভাইটেশন করতে পারে না তার শেয়ার কেনা বেচার জন্য, যেটা পাবলিক লিমিটেড কোম্পানি পারে, যেটা আগেই বলছিলাম আইপিও থ্রুতে, ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও। আইপিও থ্রুতে একটা পাবলিক লিমিটেড কোম্পানি তার শেয়ারটা মার্কেটে কেনা বেচা করতে পারেন, যেটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি পারে না। ঠিক আছে, আচ্ছা এবার আসেন পাবলিক লিমিটেড কোম্পানি বলতে আমরা কি বুঝি। পাবলিক লিমিটেড কোম্পানি ইটস ভেরি ইজি। In public limited company, public can acquire, own, and sell the share of such type of company at their wishes. The company can issue prospectus to the public to subscribe the share and debenture of the company and thus can collect capital for the company. A company which is constituted with a minimum of 7 members and maximum is unlimited. And members called shareholders. Here the liability is limited up to level of what he is invested. নাও কাম টু দ্য পয়েন্ট। পাবলিক লিমিটেড কোম্পানিতে আমরা যেটা বুঝি যে জেনারেল পাবলিক যেটা শেয়ারগুলো অ্যাকুয়ার করতে পারবে, ওন করতে পারবে, মানে নিতে পারবে, কিনতে পারবে, বা শেয়ারটা কেনা বেচা করতে পারবে নিজেদের ইচ্ছা মতো, নিজেদের পছন্দ মতো যে কোনো প্রাইসে, সেটাকেই বলা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনার কমপক্ষে 7 জন এবং ম্যাক্সিমাম নাম্বার থাকছে আনলিমিটেড। ঠিক আছে,
অ্যান্ড মেম্বার্স কল্ড শেয়ার হোল্ডার্স, যারা পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কেনাবেচা করেন তাদেরকে শেয়ার হোল্ডার বলা হচ্ছে। হিয়ার দ্য লাইবিলিটি ইজ লিমিটেড আপ টু লেভেল অফ হোয়াট হি ইজ ইনভেস্টেড, যেটা বলছিলাম যে ততটুকুই আপনার দায় দেনা থাকবে। সেটা পাবলিক লিমিটেডের ক্ষেত্রে বা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেম থাকছে, যে আপনি যেই কয়টা শেয়ারের মালিক ততটুকুই কিন্তু আপনার লাইবিলিটি। আপনি যদি 50,000 টাকার শেয়ারের মালিক থাকেন তাহলে আপনার লাইবিলিটিটা 50,000 টাকা পর্যন্তই লাইবিলিটি আপনাকে নিতে হবে। আপনি যদি 5 লাখ টাকার শেয়ার হোল্ড করে থাকেন তাহলে আপনার লাইবিলিটি উইল বি লিমিটেড অ্যাট 5 লাখ টাকা। বুঝাতে পারলাম? জি জি স্যার। স্যার। So all these are the basic things of Companies Act. একেবারে ইনিশিয়াল কোম্পানিজ অ্যাক্টের বেসিক থিংসটা আমি আপনাদের সাথে আজকে সিএমসিসি শেয়ার করলাম। আর আপনাদের কমন একটা ইমেল অ্যাড্রেস আমাকে দিয়ে দিবেন, যেটাতে ক্লাস ক্যাপ্টেন বা আপনারা সবাই অ্যাক্সেস করতে পারেন, এরকম একটা কোনো দিয়ে দিবেন, যেটা থেকে আমি আপনাদেরকে সিনেপসিস গুলো শেয়ার করলে আপনারা আগে থেকে একটু দেখে আসতে পারেন। ঠিক আছে? আজকে সিনেপসিসটা আমি ইনফ্যাক্ট হচ্ছে আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। একটা ইমেল অ্যাড্রেস কাইন্ডলি কি আপনারা শেয়ার করবেন? স্যার কমন ইমেল তো নাই, আমাদের যে মেইলটা দেওয়া হয় ক্লাস করার জন্য ওই মেইলের রিপ্লের ওইখানে হয়তো দিয়ে দিলাম, আমরা সবাই পেয়ে যাব। কমন ইমেল নাই? বা স্যার চ্যাট বক্সে দিয়ে দিলেই পেয়ে যাব সবাই। ওকে, ওয়েট আ মিনিট। দেখেন তো আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিলাম, পেয়েছেন কিনা? সিনেপসিস ওয়ানটা, কোম্পানিজ অ্যাক্ট জি স্যার। পেয়েছেন? ওকে, এটা আপনারা সবাই ডাউনলোড করে নেন। আর আজকের ইনফ্যাক্ট হচ্ছে যেহেতু একেবারে ফার্স্ট ক্লাস গেল, কোম্পানিজ অ্যাক্টের বেসিকটা আমরা জাস্ট শেয়ার করলাম। অ্যান্ড আই উইল রিজিউম দ্য ক্লাস অন নেক্সট উইক অলসো। ঠিক আছে? আজকে আমি আসলে ডাবল ক্লাস নিতে পারছি না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর কাইন্ডলি আপনারা যেটা করবেন, সিনেপসিসে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। আপনারা কি আমাকে একটা ব্ল্যাঙ্ক একটা নক করে জাস্ট হচ্ছে রিমাইন্ড করাবেন যে স্যার আমাদের সিনেপসিস গুলো একটু আগে দিয়ে দেন। লাইক কোম্পানিজ একটা আজকে আমরা ফার্স্ট সিনেপসিসটা শেয়ার করলাম, তো নেক্সট ক্লাসের আগে আমি আপনাদেরকে সেকেন্ড এবং থার্ড দুটা সিনোপসিস দিয়ে দিলে আপনারা একটু দেখে এসে মানে একটা প্রিপারেশন নিয়ে আসলেন আগে থেকে, যে টিচার আজকে এটা পড়াচ্ছে, আমাদের একটা বেসিক একটা আইডিয়া থাকলো, তাহলে আপনাদের ঠিক আছে। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার একটা শেয়ার করে কোয়েশ্চেন দিন। ছিল। সরি? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর প্লিজ। আচ্ছা স্যার, কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে ওপিসিটা পড়তেছে না, 1% কোম্পানিটা? সরি বুঝিনি, আবার বলেন। কোম্পানিজ একটা আর নতুন একটা আপনার গিয়া হলো না, ওপিসি 1% কোম্পানি, ওইটা কি কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে পড়তেছে না? হ্যাঁ হ্যাঁ, কোম্পানিজ একটার আন্ডারে পড়ছে, রাইট। 1% কোম্পানি যেটা, ঠিক আছে, মানে আনলিমিটেড কোম্পানি যেটা ফর্ম হলো সেটাকেই বলা হচ্ছে 1% কোম্পানি। আচ্ছা স্যার, ওইটা সেম জিনিস না স্যার? হ্যাঁ হ্যাঁ, সেম জিনিস, যেটার এখনো মানে মেইনলি হচ্ছে অ্যাক্টটা আপনার পাস হয়েছে আপনার পার্লামেন্টের থেকে, মানে যে কোনো একটি পার্লামেন্ট থেকে আপনার পাস হয়, বাট এটা এখনো এনাক্টেড হয়নি। মানে এটার এখনো মানে অ্যাক্টিভলি এটার কোনো ফরমেশন এখনো হয়নি। ঠিক আছে? কোম্পানি ফরমেশনটা হয়ে থাকে আপনার আরজিএসসি তে। তো কোম্পানিটা যখন ফরমেশন হয়, একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন বা আপনার বিজনেস কমেন্সমেন্ট সার্টিফিকেট, যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলাপ করব, সেটা হওয়ার আগ পর্যন্ত ওই কোম্পানিটাকে মানে ধরে নেওয়া হচ্ছে দিস ইজ নট এনাক্টেড। ঠিক আছে? আইনটা হয়েছে, কিন্তু এই আইনের অধীনে এখনো কোনো ফরমেশন হয়ে কোনো এক্সিস্টেন্স হয়নি কোম্পানির। বুঝাতে পারলাম? জি তাহলে স্যার। স্যার কোম্পানির সর্বনিম্ন সদস্য যদি আমরা বলি, এটা কি এখন 2 দিব নাকি 1 দিব, এরকম এটা কোশ্চেন যদি আসলে। আপনার আনলিমিটেড কোম্পানি হয়ে থাকে, ওয়ান বা 1% কোম্পানি হয়ে থাকে, আপনার সেটা বলেই দিচ্ছে যে 1% কোম্পানি, তামিম যেটা জানতে চাইলো। ঠিক আছে? অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনার কিন্তু বলা থাকে পরীক্ষাতে যে আপনার পাবলিক লিমিটেড আর প্রাইভেট লিমিটেড আর আনলিমিটেড, আপনার কোশ্চেনটা এরকম ভাবেই বলা থাকবে। ঠিক আছে? যেটা দেখে আপনি ইজিলি মানে আহ, বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আসলে ইনফ্যাক্ট সে কি জানতে চাচ্ছে। ঠিক আছে? মানে এতটাও ট্রিকি থাকবে না যে মানে স্টুডেন্ট বা এক্সামিনি যারা আছেন তারা আপনারা মানে বুঝতে পারছেন না যে কি কোশ্চেন দিয়েছে। ঠিক আছে? এতটাও এরকম থাকবে না মিস্টার নিয়ামত। ঠিক আছে? আপনি কি প্রি আর্টিকেলশিপে আছেন না মিস্টার নিয়ামত? জি স্যার। আচ্ছা, ঠিক আছে।
সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। মেইনলি যেটা হচ্ছে আপনারা কনসেপচুয়ালি একেবারে অরিজিনাল অ্যাক্টটা দেখেন, কোম্পানিজ একটা বলেন বা পার্টনারশিপ বলেন, যেটাই বলেন না কেন, অরিজিনাল একটা ডাউনলোড করে দেখেন। ঠিক আছে? সিনপসিসের থেকে আপনার বা হচ্ছে আমাদের যে মানে আইসিবির যে ম্যানুয়াল গুলো আছে সেগুলোর থেকে কিন্তু আপনার অরিজিনাল একটা দেখাটা আমি সবসময় প্রেফার করবো আপনাদের। ওকে? আর ডেফিনেটলি আমার সিনপসিস গুলো সব ইনফ্যাক্ট হচ্ছে আপনার একেবারে অরিজিনাল ন্যাক থেকে করা। সো আপনারা অরিজিনাল আইনটা দেখবেন, অ্যাকচুয়াল একেবারে অরিজিনাল অথেন্টিকেটেড অ্যাক্ট পাবেন। কোম্পানিজ অ্যাক্ট 1994 অনেক ফ্রি ইনফ্যাক্ট হচ্ছে আপনার ডাউনলোড করে নিতে পারবেন, সেগুলো দেখবেন কাইন্ডলি। সেটা যে কোনো একটার ক্ষেত্রেই হোক না কেন। কোনো রাইটারের বইতে অথবা পার্টিকুলারলি আপনাদের ম্যানুয়ালে এত ডিটেইল বা এত কনসেপচুয়ালি এত ক্লিয়ার আপনারা আইডিয়া হবে না। বাট জাস্ট গো ফর দ্য অরিজিনাল অ্যাক্ট। ওকে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। শিওর। স্যার আমি বেসিক্যালি রেজিস্ট্রেশনটা করতে পারিনি, সো আমি কি রেজিস্ট্রেশনটা কি লাইক দু দু মাস পর পর যেহেতু আমাদের এক্সামটা হয়, তো আমি কি নেক্সট ইসে কি আমি দিতে পারবো না? হ্যাঁ, কেন পারবেন না? পারবেন তো। আচ্ছা। জি আপনি কি যোগাযোগ করেছেন আইসিবি তে? জি আমি করেছি, উনি আমাকে বললো যে আপনি দুপুরবেলা ট্রাই করেন, আমি তাও ট্রাই করছি, তাও হয়নি। তারপর ওনার অফিসটা শেষ হয়ে যায়, মানে বেসিক্যালি বিকালবেলা বলেছিল। তো আমি আর আজকে আর কোনোভাবেই করতে পারিনি, তো আমি কালকে আবার যোগাযোগ করবো। সো আমি ওকে। চাচ্ছিলাম যে যদি পসিবল হয় যে নেক্সট টার্মে যেতে দিয়ে দিই, তাই। জি, থ্যাংক ইউ সো মাচ। শিওর, সেটা আপনি পারবেন না পারার কোনো কারণ নাই। আর তারপর ইনফ্যাক্ট হচ্ছে আবার ইয়ে করে দেখেন, মানে যোগাযোগ করে দেখেন আগামীকালকে কি বলে। ঠিক আছে? ওকে। থ্যাংক আজকে ইউ একটু স্যার। আর্লি আসলে আমি শেষ করে দিচ্ছি, বিকজ আই হ্যাভ অ্যানাদার প্রি শিডিউলড একটা প্রোগ্রাম আছে। আর পাশাপাশি ইনফ্যাক্ট হচ্ছে আজকে যে আর একটা সেকেন্ড ক্লাসটা এটার আমি নিতে পারছি না, আমি এটা নেক্সট ক্লাসের সাথে বা অন্য কোনোটা আবার একটা সিঙ্গেল একটা ক্লাস নিয়ে নিব। ঠিক আছে? আর আপনারা কাইন্ডলি আমাকে একটু একটা ইমেল করে ক্লাস ক্যাপ্টেন বা কেউ একটা একটু নক করবেন, আমি তাহলে আর সিনপসিস গুলো আপনাদের ক্লাসের আগের দিন বা তার আগের দিন আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দিব। ঠিক আছে? জি স্যার। ওকে, অল দ্য বেস্ট, টেক কেয়ার। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু ঠিক আলাইকুম আছে? স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম সালাম। স্যার। সালাম।